বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনগর কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাডজাস্টিং এন্ট্রি। তো প্রথমে আমরা জানবো যে অ্যাডজাস্টিং এন্ট্রি কাকে বলে। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে এই যে হিসাবকাল শেষে খতিয়ানভুক্ত হিসাবসমূহের উদ্বৃত্তকে হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় টাকার অঙ্ক বিভিন্ন হিসাবে যোগ বা বিয়োগ করতে যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। এখন প্রশ্ন হচ্ছে সমন্বয় দাখিলা কেন করতে হয়? 11টা কারণে এটি করতে হয়। খতিয়ান হিসাবের ব্যালেন্স হালনাগাদ করা, সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা, সঠিক লাভ ক্ষতি নিরূপণ, সঠিকভাবে আয় বিবরণী প্রস্তুতকরণ, বাদ পড়া লেনদেনের হিসাবভুক্ত করা, বকেয়া ও অগ্রিম আয় ব্যয়ের সমন্বয়, অনুমান ভিত্তিক লেনদেন হিসাবভুক্ত, আয় ব্যয়ের সংযোগ ধারণা, মজুদ পণ্যের মূল্যায়ন, হিসাবকাল এবং সম্পত্তি ও দায়ের সঠিক মূল্যায়ন। এখন এই যে আমরা যে অ্যাডজাস্টিং এন্ট্রি করবো, তাই মোটের উপর আমাদের যেই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো ব্যবহার করতে হয় সেটিকে আমি মোটামুটি এটা ভাগ করে দেখেছি যে 44টা অ্যাডজাস্টিং এন্ট্রি হলে আমাদের কী হয়, মোটামুটি এই অঙ্কগুলো আমরা করতে পারি। তো আমরা এখন 44টা এন্ট্রি এখন আমরা বুঝবো এবং করব। তার প্রথমটি হচ্ছে আমরা যেটা জানি, ফার্স্ট অ্যাডজাস্টিং এন্ট্রি এক্সপেন্স যদি বকেয়া থাকে, খরচ যদি বকেয়া থাকে, যেমন স্যালারি বকেয়া আছে, তো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। রেন্ট যদি বকেয়া থাকে, রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেবল ক্রেডিট। আর যদি পেরোল এক্সপেন্স থাকে তাহলে পেরোল এক্সপেন্স ডেবিট, পেরোল এক্সপেন্স পেবল ক্রেডিট। এর হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ এখানে কি হচ্ছে, এক্সপেন্স অ্যাক্রুড বা বকেয়া খরচ থাকতেছে। 2 নাম্বার আমাদের লাগবে প্রিপেড এক্সপেন্স ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাট অ্যাসেট, অর্থাৎ অগ্রিম খরচ দেওয়া হবে, সেটাকে সম্পদ হিসাবে গণনা করা হয় এবং এখন এটাকে সম্পদ রূপে চিন্তা করাই কিন্তু বর্তমানের বিধি। আর প্রিপেড রেন্ট যেটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তারপর ব্যালেন্স ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে। প্রিপেড জার্নাল এক্সপেন্স যদি দেওয়া থাকে তাহলে যেটুকু আমার কি হবে, খরচ হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, জেনারেল এক্সপেন্স ডেবিট, জেনারেল এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ এখানে যাই থাকুক না কেন, যেটুকু খরচ হয়ে গেল সেই খরচটুকুর কী করতে হবে, এন্ট্রি করতে হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার আমার যেটা লাগবে সাপ্লাইজকে আমার কি করতে হবে, প্রাথমিকভাবে সম্পদ হিসাবে ধরতে হবে। এটা কিন্তু দায় হিসাবে অনেকে ধরে, কিন্তু আমরা এটা এই জায়গায় সম্পদ ধরবো। সেখানে যদি যে সাপ্লাইজটা খরচ হবে তার থেকে সেটাই জাবেদা করতে হবে। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। অফিস সাপ্লাই হলে একই ঘটনা হবে, অফিস সাপ্লাই এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট। তারপরে আমরা যেটা 4 নাম্বারে গেল সাপ্লাইজ। 4 নাম্বারে যদি সাপ্লাইজকে প্রাথমিকভাবে খরচ ধরা হয় আর কি, অর্থাৎ আমরা যদিও এখন সম্পদ হিসাবে সাপ্লাইজকে ধরা হয়, কিন্তু এখন যদি খরচ ধরলে তাহলে যেটুকু সাপ্লাইজ থেকে যাবে সেটা সাপ্লাইজ ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। রেন্ট এক্সপেন্সের জায়গায় একই কথা, যে মানে অর্থাৎ এটা যেটা থাকবে সেটুকু কি এন্ট্রি করতে হবে। আর যদি সম্পদ ধরা হয় তাহলে খরচটুকু কী করতে হবে, এন্ট্রি করতে হবে। আর প্রিপেড ইন্স্যুরেন্স যেটা আছে এটাকেও কিন্তু কি সম্পদ ধরলে যেটুকু খরচ হয়ে যাবে সেটার জন্য জাবেদা লিখতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, যদি এটাকে সম্পদ ধরে। আর যদি খরচ ধরে তাহলে কিন্তু জাবেদা হবে কি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট আর কি। কিন্তু বর্তমানে এটাকে খরচ ধরার চেয়ে সম্পদ ধরাটাই কি বেশি করে প্র্যাকটিস করা হয়। তারপরে রিসিপ্ট ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাজ রেভিনিউকে যদি দায় হিসাবে ধরা হয় তাহলে যেটুকু আয় হয়েছে সেটুকু লিখতে হবে আর্নান সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এটাকে যদি আয় হিসাবে গণ্য করা হতো তাহলে হয়তো সার্ভিস রেভিনিউ ডেবিট, আর্নান সার্ভিস রেভিনিউ ক্রেডিট হতো আর কি। তাহলে আমরা যে আয় করি সেটাকে দায় হিসাবেও লেখার বিধান আছে, খরচ আয় হিসাবেও লেখার বিধান আছে, কিন্তু এটাকে বর্তমানে দায় হিসাবে লেখাটা কি অধিক যুক্তিযুক্ত আর কি। আর আয় যদি বকেয়া থাকে, যেমন ইন্টারেস্ট রেভিনিউ অ্যাক্রুডে আছে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। তারপরে 9 নাম্বার
অনাদায়ী দেনার ক্ষেত্রে আমার 4টা কথা মনে রাখতে হবে। যদি রাইট অফ পদ্ধতি বলে দেয়, তাহলে ব্যাড ডেট এক্সপেন্সের জন্য হবে আনকালেক্টেবল এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি অ্যালাউন্স মেথড হয়, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি রাইট অফ মেথড হয়, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আরেকটা হচ্ছে ব্যাড ডেট যদি রিকভার হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, আর কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। তখন 2টা জাবেদা হবে। আগে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা বাড়াইতে হবে, পরে কী করতে হবে, ব্যাড ডেটসটা রিকভারি এন্ট্রিটা করতে হবে। আর যদি সম্পদ থাকে, সম্পদের অবচয় ধরতে হয়, যখন ফার্নিচারের অবচয় ধরতে হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ফার্নিচার, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট হবে। তারপর 11 নম্বর আমাদের যেটা লাগবে, যে সেটা হচ্ছে এই জমাকৃত চেক যদি ডিজনার হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে আমার হবে, আমার যেই আমি চেক জমা দিয়েছিলাম সেটা আমার টাকা অ্যাকাউন্টে কী হয়নি, জমা হয় নাই, সেটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে যদি মূলধনের উপর সুদ হয় 12 নম্বর, সেটা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর ইন্টারেস্ট অন ড্রয়িং বা উত্তোলনের উপর যদি সুদ হয়, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আর আমার মজুদ মালের জন্য যদি প্রারম্ভিক মজুদ মাল থাকে, ইনকাম সামারি ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। আর যদি সমাপনী মজুদ থাকে, সেখানে আমার যদি অ্যাকচুয়াল ভ্যালু হায়ার হয়, তাহলে ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আর যদি অ্যাকচুয়াল ভ্যালু কম হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। আর পিরিয়ডিক সিস্টেমে যেটা হবে, এটা পারপিচুয়ালের জন্য গেল এটা। আর পিরিয়ডিক সিস্টেমের জন্য হবে ভ্যালু অফ বিগিন ইনভেন্টরির সময় ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর এন্ডিং ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এই জাবেদা লিখতে হবে। 17 নম্বর হচ্ছে অলিখিত ক্রয় বা আনরেকর্ডেড পারচেস থাকলে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর 18 হচ্ছে আনরেকর্ডেড সেলস থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর 19 তারিখ হলো ফর গুডস ডিস্ট্রিবিউটেড স্যাম্পল যদি থাকে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। 20 নম্বর হচ্ছে গুডস সোল্ড উইদাউট প্রফিট, যদি মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হয়, সেলস ডেবিট হবে, পারচেস ক্রেডিট হবে। তারপরে আনরেকর্ডেড পারচেজ অফ মেশিন যদি থাকে, তাহলে মেশিনারি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপরে গুডস সোল্ড বাট নট ডেলিভার যদি হয়, এটার জন্য কোনো এন্ট্রি হবে না। 23 নম্বর হচ্ছে ফর ইনকাম ট্যাক্স প্রভিশন হলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। 24 নম্বর গুডস সোল্ড বাট নট ডেলিভার্ড অ্যান্ড ইনক্লুডেড ইন্ডিং ইনভেন্টরি, তাহলে ইনকাম সামারি ডেবিট হবে, ইন্ডিং ইনভেন্টরি ক্রেডিট হবে। 25 নম্বর ইনস্টলেশন অফ মেশিনারি ইনক্লুডিং ওয়েজেস, তাহলে মেশিনারি ডেবিট হবে, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট হবে। 26 হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ইনক্লুডেড ইন মেশিনারি, এটা হবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, মেশিনারি ক্রেডিট। এবার আনরেকর্ডেড বা অ্যাক্রুড ইনকাম যদি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর 28 নম্বর সেট অফ, যদি অ্যাকাউন্ট রিসিভেবল সেট অফ করতে হয়, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। তারপরে 29 নম্বর প্রস্তাবিত লভ্যাংশ বা প্রপোজ ডিভিডেন্ড হলে ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। 30 হচ্ছে ডিভিডেন্ড ট্রান্সফার টু রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড এক্সপেন্স ক্রেডিট। আর ওপেনিং ইনভেন্টরি ইনক্লুড সাপ্লাইজ, প্রারম্ভিক মজুদের সাথে সাপ্লাইজ থাকলে সেটা সাপ্লাই এক্সপেন্স ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল্ড হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড ইন্টারেস্ট অন লোন অর মর্গেজ অর নোটস পেয়েবল হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ডিসকাউন্ট অর অ্যালাউন্স ফর অ্যাকাউন্ট রিসিভেবল হলে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 36 নম্বরে ইন্টারেস্ট আর্ন বাট নট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। 37 হচ্ছে ক্যাশ পেড ইন বাই দ্য প্রোভাইডার ইনক্লুডিং ইন সেলস হলে সেলস ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড দ্য ক্লেম পার্শিয়ালি, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট, লস বাই ফায়ার ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আর 39 নম্বর হবে গুডস সেন্ট অন সেলস অর রিটার্ন বেসিস, দ্য কনফার্মেশন নট ইয়েট
রিসিভ। তো সেলস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ডিসকাউন্ট অন ডেটার যদি হয় ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ডিসকাউন্ট অন যদি ডেটার হয় তাহলে তো যে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন ডেটার ক্রেডিট। আর গুডউইল রিটার্ন অফ করতে গেলে রিটার্ন অফ গুডউইল ডেবিট, গুডউইল ক্রেডিট। আর প্রপোজ ডিভিডেন্ড দিতে গেলে ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তাহলে এই 41টা তোমার কী হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি হিসাবে আসবে। আর 4টা ক্লোজিং এন্ট্রি ওই জায়গায় আসে। আর তার প্রথমটি হচ্ছে ফর ক্লোজিং রেভিনিউ আর ইনকাম অ্যাকাউন্ট, সেখানে অল রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর ফর ক্লোজিং এক্সপেন্স অর লস অ্যাকাউন্ট, সেখানে ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স অর লস হবে ক্রেডিট। ফর ক্লোজিং নেট প্রফিট অর নেট ইনকাম, এক মালিকানার জন্য ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যৌথ মূলধনের জন্য ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। আর ফর ক্লোজিং নেট লস হলে এক মালিকানার জন্য ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর যৌথ মূলধনের জন্য রিটেন আর্নিং ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর উইথড্র যদি করে তাহলে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। আর ইন্টারেস্ট অন ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বাই দ্য জয়েন্ট স্টক কোম্পানি যদি হয় রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এখানে আরেকটা জিনিস লাগবে তোমার, বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে বিপরীতভাবে লিখতে হয়। বিপরীত দাখিলা দেখানো লাগে হলো প্রদেয় খরচ বা প্রাপ্য আদায়ের ক্ষেত্রে অগ্রিম খরচ বা প্রাথমিকভাবে খরচ হিসাবে, অগ্রিমপ্রাপ্ত আয় ও প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করা যদি হয় তাহলে উল্টায় লিখতে হয়। যেমন রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট, এটার বিপরীত দাখিল হলো রেন্ট পেয়েবল ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ জাস্ট উল্টিয়ে যাবে দ্বারা কী করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।